সিলেবাসটাতে আমরা প্রথমে যে পার্টটা আলোচনা করব বেসিক কিছু ক্যালকুলেশন বা সিম্পলিফিকেশনের একটি পার্ট। যদি বলি সিম্পলিফিকেশনের অনেকগুলো পার্ট হয়। সিম্পলিফিকেশনের একটা হচ্ছে তোমার বেসিক কিছু ক্যালকুলেশন, যেটা বেসিক ক্যালকুলেশন আমাদের পরবর্তী কাজে ভীষণ রকমের কাজে লাগে। সিম্পলিফিকেশনের আবার অ্যাপ্লিকেশন আমরা দেখবো অ্যালজেব্রা যখন পড়বো, তখন আমি ওই অ্যালজেব্রাতেও এই সিম্পলিফিকেশনের অনেকগুলো পার্ট অ্যালজেব্রা থেকে আসে। বেসিক ক্যালকুলেশন আছে, অ্যালজেব্রা আছে, তারপর 3 নাম্বার আছে ধরো সিরিজ আছে, হ্যাঁ, তারপরে 4 নম্বর ধরো করণী বা সূচক আছে, সূচক বা করণী যেটাকে আমরা ইংরেজিতে বলি সার্টস অ্যান্ড ইন্ডিসেস, সূচক বা করণী বা সার্টস বা ইন্ডিসেস। এই কটা পার্ট নিয়ে আমাদের সিম্পলিফিকেশনটা তৈরি হবে। বেসিক ক্যালকুলেশন পার্টটা আমরা আজকে একটু আলোচনা করি। এই হচ্ছে সিম্পলিফিকেশনের পার্ট। লিখলে লিখে নাও। লেখা হয়ে গেছে স্যার। এবার বেসিক ক্যালকুলেশনে আমাদের কি কি আছে, বেসিক ক্যালকুলেশনটায় আমাদের প্রথমে কি কি শিখবো। কোন একটি নাম্বারের স্কোয়ার করা, বর্গমূল করা এবং স্কোয়ারের প্রপার্টি জানা। স্কোয়ারের নাম্বারগুলো কিছু চরিত্র আছে, যে কোনো নাম্বারে বর্গ করলে বর্গটা শেখা যদি থাকে তো ওকে, নইলে আমি বলবো বর্গমূল বার করতে শেখা। এবং স্কোয়ার নাম্বারের কিছু প্রপার্টি আছে, ওর উপর বেস করে আমাদের অপশন টেস্টে অঙ্ক করা স্কোয়ার নাম্বারে। তো 1 নম্বর আমরা প্রথমে যে আলোচনাটা করব সেটা হলো কোনো একটি নাম্বারের স্কোয়ার করা বা বর্গ। স্কোয়ার যে কোনো নাম্বারের স্কোয়ার বা যে কোনো নাম্বারের দুটো বেস ধরবো আমরা। এই যে কোনো নাম্বারের দুটো বেস হবে, এক হচ্ছে 50 বেসের অঙ্ক, আর একটা হচ্ছে 100 বেসের অঙ্ক। বেস মানে ওটাকে বেস ধরে চলবো। কথাটির মানে কি, যে ধরো আমি বললাম 108, একটি সংখ্যা যেটা 100 বেস বা 100-র কাছাকাছি, ধরো 110, 112 বা 95 বা 96, যে সমস্ত নাম্বারগুলো 100-র কাছাকাছি। 100 বেস কথাটির মানে 100 এর কাছাকাছি নাম্বার। একশোর কাছাকাছি যে নাম্বারগুলো আছে, তাহলে আমরা এটা শিখলেই, প্রথমটা শিখলে দ্বিতীয়টা অটোমেটিক, যেটা 50-এর কাছাকাছি বা 50-এর মাল্টিপলের কাছাকাছি সব শেখা। তো প্রথমে আমরা 100-র কাছাকাছি একটি নাম্বার চুজ করি। যেমন ধরো একটা নাম্বার আমি চুজ করলাম 106। এই সংখ্যাটির আমরা বর্গ বার করব, স্কোয়ার। এই 106 সংখ্যাটি বর্গ যখন বার করব, আমরা প্রথমে এমনি প্রথম দুটো দাগ কাটবো, এরকম দুটো পার্ট। এই পেছন পার্টে বলবো এই সংখ্যাটি 100-র থেকে যত বেশি তার স্কোয়ার। 100-র থেকে 6 বেশি, তাই 6-এর স্কোয়ার হলো। 100-র থেকে কত বেশি তার স্কোয়ার হবে সেকেন্ড পার্টে, আর প্রথম পার্টে হবে এইটা যোগ, ওই নম্বরটির সাথেই যোগ, মানে যার স্কোয়ার বার করছি তার সাথেই কতটা বেশি 100-র থেকে সেটা যোগ হয়ে যাবে। তাহলে সেই হিসেবে আমি যদি দেখি, তাহলে এটা আমার হলো এইদিকে 112 আর এদিকে হলো 36। তার মানে এই 132 এটাই হলো আমার 106-এর স্কোয়ার। তাহলে আমরা কি দেখলাম, দুটো পার্টে ভাঙবো। লাস্ট পার্টে 100-র থেকে যত বেশি তার স্কোয়ার, আর প্রথম পার্টে 100-র থেকে যত বেশি তত এই সংখ্যাটির সাথেই যোগ হয়ে যাবে। যেমন ধরো একটা এক্সাম্পল আরো বলি, 108-এর স্কোয়ার, দুটো পার্ট করবো। দেখতে পাচ্ছি এই সংখ্যাটি 100-র থেকে 8 বেশি, 8। 8-এর স্কোয়ার
36 এখানে বসে গেল, যত বেশি তার স্কোয়ার। আর 64 স্যার, 108 64 8 হ্যাঁ 64, 64, 8 8 64, আর 108 এর সাথেই 8 যোগ করে দিলাম, তাহলে এটা হলো আমার 116 64। এই হয়ে গেল একটি নাম্বার যেটি 100-র কাছাকাছি, তাহার স্কোয়ার বার করা। সেম ভাবে তোমরা একটা করো, আমি বললাম সাপোজ 109 এর স্কোয়ার করো, 109। এটা কি বের করবো স্যার? স্যার 1 1 8 8 1। হ্যাঁ কারেক্ট। তাহলে আমার 9 বেশি, তাই 9 এর স্কোয়ার 81 করে দিলাম, আর 9 বেশি মানে এই সংখ্যার সাথেই 9 যোগ করে এখানে লিখে দিলাম, তাহলে এলো 118। এবার একটা পয়েন্ট শেখা তো হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কগুলোতে প্রত্যেকটাতেই না এখানে শেষে 2 ডিজিট বসবে, যেমন 64 2 ডিজিট। স্কোয়ার করলে যদি কোনো কারণে 3 ডিজিট হয়ে যায় বা 2 ডিজিটের যদি কম হয়, আমাকে 2 ডিজিটই লিখতে হবে। যেমন একটা এক্সাম্পল আমি বলি, ধরো বলা হলো 103 এর স্কোয়ার, তো 3 এর স্কোয়ার করতে গেলে 9 হচ্ছে, সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট হলে হবে না, তখন আমাকে 09 লিখতে হবে। তাহলে পয়েন্টটা কি হলো, লাস্টে কিন্তু আমার 2 ডিজিট বসাতে হবে। আর এই দিকের পার্টটা নিয়ে অসুবিধা নেই, এটা 103 যেরকম ছিল তার সাথে 3 যোগ করব, দ্যাট মিনস 106 09। সেম ভাবে আমি আরেকটা এক্সাম্পল যদি তোমাদের করতে দিই, ধরো বললাম 102 এর স্কোয়ার কর, 102 এর স্কোয়ার, বলো তো কত হবে? স্যার 1 0 4 0 4। হ্যাঁ, তাহলে আমি দেখলাম 100 থেকে 2 বেশি, তাহলে 2 এর স্কোয়ার কিন্তু 4 না লিখে 04 লিখবো, মানে 2 ঘর লিখবো। আর এর সাথেই 2 যোগ করে এই পার্টে লিখে দেবো, দ্যাট মিনস 10404 হয়ে গেল। এবার একটা এক্সাম্পল শিখবো যে স্যার এটা যদি 2 এর বেশি ঘর হয় তখন কি হবে। 2 এর বেশি ঘরের যদি হয়, যেমন ধরো আমি বললাম 112 আছে সাপোজ, 112, তাহলে আমরা দুটো পার্ট যদি করি তাহলে 100 থেকে 12 বেশি, তাহলে 12 স্কোয়ার করলে আমি 144 পাবো, আর এই সাথেই 12 যোগ করলে, যোগ করে আমি এখানে বসিয়ে দেবো, তাহলে 124 হয়ে গেল। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এখানে কিন্তু আমার টোটাল 3 ঘর হয়ে গেল, 3 ঘর কিন্তু রাখা যাবে না। তাহলে পেছন দিক থেকে আমি দুটো ঘর রাখবো, দুটো ঘর রাখবো মানে 44 রাখবো, তাহলে বাকি এক, ওই যে আর একটা 1 আছে ওটা তাহলে কোথায় যাবে, ওই একটাই এর সাথে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 124 এর জায়গায় 1 যোগ করলে 125 হয়ে গেল। তাহলে 2 ঘরের বেশি হয়ে গেলে সেটা আমাকে 2 ঘরই রাখতে হবে। যেমন ধরো 113 স্কোয়ার আমি দিলাম, ট্রাই করে দেখো। স্যার 1 1 4 6 9। 127 69। হ্যাঁ, তাহলে আমি 13 স্কোয়ার করবো 169, আর 13 যোগ করবো এর সাথে, 13 যোগ করলে আমার হবে 126, এখানে আমি বসিয়ে দেবো 126। এবার পয়েন্ট হলো যে এই যে লাস্টে 3টে ডিজিট হলো তার একটা ডিজিট এখানে ফরওয়ার্ড করে আমি যোগ করে দেবো, 12769। পয়েন্ট হলো ক্লিয়ার? এবার দু একটা আমি আর একটু করতে দিই, ওপরে দিচ্ছি, ডান দিকে ওপরে লিখছি কয়েকটা প্রশ্ন। তাহলে তোমরা বার করো 115 স্কোয়ার,
117 স্কোয়ার, এই দুটো বার করো তো দেখি। আমি লিখে দিই এখানে 15 স্কোয়ার কিন্তু 225 হয়, আর 17 স্কোয়ার হয় 289। স্যার 132 25 আর 117 হচ্ছে 136 89। স্যার 117 হচ্ছে 136 89, আর 115 হচ্ছে 132 25। স্যার শোনা যাচ্ছে না স্যার। একটু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে আনসার হলো আমার 132 25। প্রথমটা মিলেছে তোমাদের? হ্যাঁ স্যার মিলেছে। স্যার মিলে গেছে। 134 হলো এই দিকেরটা, আর 17 স্কোয়ার 289। এই দিকের দুইটা এখানে যোগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 136 89। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শিখলাম যেটা হলো 100 থেকে বড় নাম্বার হলো। এবার আমরা একটা এক্সাম্পল লিখবো আর প্যারালালি 100 থেকে ছোট সংখ্যা বার করা শিখবো। যেমন ধরো আমি বলছি এখন অবধি আচ্ছা একটা আরেকটা করতে দিচ্ছি, দেখি বলো তো 107 স্কোয়ার কত হবে? মুখে মুখে করো, 7 স্কোয়ার কত হবে? স্যার এদিকে তো 114, আর এটা হচ্ছে 114 49। 49 স্যার। 14 হ্যাঁ তাহলে এবার আমরা বার করি যদি 93। সাপোজ এবার আমি 100 থেকে ছোট সংখ্যা, তাহলে এখানেও দুটো পার্ট হবে। তাহলে 100 থেকে কত ছোট? 7 ছোট, 7 কম। তাহলে 7 এর স্কোয়ার করলাম, আমি এখানে বরং এইভাবে লিখে দিই 7 এর স্কোয়ার। এবার এইখানে আমাদের 93 থেকে 7 বিয়োগ হবে। হ্যাঁ, যেহেতু 100 থেকে ছোট, এখানে যেমন আমরা কি করছিলাম, সংখ্যা 107 ছিল তার সাথেই 7 যোগ করছিলাম। যোগটা কেন করছিলাম? কারণ সংখ্যাটি আমার বড় ছিল 100 থেকে, তাই যোগ। এই সংখ্যাটি যেহেতু 100 থেকে ছোট, তাই এখানে বিয়োগ হবে। তার মানে বিয়োগ যদি হয় আমার হবে 84, 49 হবে এর স্কোয়ার। তাহলে 100 থেকে যত ছোট তার স্কোয়ার এখানে, আর বাকি পার্টটা বিয়োগ হবে। তার মানে আমি ধরো 96 যদি বলি, তাহলে 100 থেকে 4 ছোট, তাহলে 100 থেকে যদি 4 ছোট হয় 4 এর স্কোয়ার 16, আর এখানে 96 থেকে 4 যোগ না হয়ে এবার বিয়োগ হবে। 93 স্যার 16 হবে, ওটা 16। 6 6 না, 4 4 16, এটা ভুল করছি, এটা 16 হবে। 92 16। তাহলে এবার আমাকে বলো 92 এর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? স্যার 8 8 64 হবে, আর এখানে স্যার 92 থেকে 8 মাইনাস করলে আমার 84 আসছে। 8464। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানেও সেম নিয়ম। ধরো আমি এবার 98 বললাম, তাহলে বলো তো 98 এর স্কোয়ার কিভাবে বার করবো? 100 থেকে 2 কম। হ্যাঁ স্যার, বলো 4 হবে। কত লিখবে? 4 না, 04 0 স্যার। 04। হ্যাঁ,
আর 90 থেকে 2 বিয়োগ করলে পেয়ে যাবো আমি 96 0,4। 96.04। আচ্ছা, এবার ধরো আমি বললাম 88 এর স্কোয়ার কত হবে, তাহলে প্রথমে আগে স্লট করে নাও। তো 88 মানে 100 থেকে কত কম? 12। তাহলে 12 স্কোয়ার করলাম 144 পেলাম। আর 88 থেকে 12 বিয়োগ করলে আমি পেয়ে গেলাম 76। বিয়োগটা করে নিলাম আগে, দিয়ে বসি। এইবার আমরা কি করব, যে 1 থাকলো সেই একটা এখানে জুড়ে দেবো, তার মানে 77 44। হ্যাঁ, ঠিক আছে, তার মানে বিয়োগ করার পর, তার মানে এই যে ক্যারি ফরওয়ার্ড ওয়ানটা যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সেটা কিন্তু একদম লাস্টে। খেয়াল রাখবো, 1 বা যে কোনো সংখ্যা যেটা তৃতীয় ডিজিট, মানে দুটোর বেশি তো করা যাবে না, তাহলে দুটোর বেশি হলেই যেটা বেরোবে সেটা একদম লাস্টে যোগ হবে, মানে যোগ করার পর বিয়োগ করার পর যা করার, এখানে যেমন বিয়োগ করছি 94 এর ক্ষেত্রে সমস্ত কিছু করার পর লাস্টে বিয়োগ হবে, যোগ হবে। স্যার এই কমের ক্ষেত্রে মানে যখন 88 হচ্ছে মানে এটা তো কম হচ্ছে, এর ক্ষেত্রেও একটা আমার অ্যাডিশন হবে? অ্যাডিশনই হবে, তার মানে ওটা কিন্তু ক্যারি আচ্ছা যেটা হবে ওটা ওটা ক্যারি ফরওয়ার্ড যোগই হবে, ওটা অলওয়েজ যোগ হবে, বিয়োগ ঠিক ক্ষেত্রে আছে। যোগই হবে ওটা। আরেকটা তাহলে করি, 86 এর স্কোয়ার, আমি একটু 14 এর স্কোয়ার লিখে দিই, 14 এর স্কোয়ার 196। তাহলে 100 থেকে 14 কম, 14 যদি কম হয় তাহলে 14 এর স্কোয়ার 196। আর এখান 73 থেকে 14 96। বিয়োগ, তাহলে আমি এটা 72 পাবো, 72। 14 বিয়োগ 73 করলে ছিল। 72, তাহলে এই একটা এখানে চলে যাবে, তাহলে আনসার হয়ে যাবে 7396। আমাদের এই পার্টটা শেখা হলো। তাহলে 100-র কাছাকাছি আমরা নাম্বার পেলাম। এবার আমি ডাবল করব, মানে 100 দ্বিগুণ 200-র বেসের কাছাকাছি অঙ্কগুলো দেখি। এবার ধরো আমি এবার 200-র কাছাকাছি নাম্বারগুলোর স্কোয়ার আনতে চাইছি। ধরো একটা বললাম আমি 208, তাহলে আমি এখানে দুটো শর্ট আগের মতোই করব, কিন্তু আমার কি হয়েছে, এবার বেসটা আর 100 ধরবো না, 200 ধরবো। 100 ধরলে অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাহলে 100 থেকে 108 বেশি, তাহলে আমি বেসটাকে ডাবল করলাম, বেস ডাবল করলাম। দ্যাট মিনস 200-র কাছাকাছি নাম্বার আমি বার করছি, 200। তাহলে 200 থেকে 8 বেশি, তাহলে 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার 64। 200 থেকে 8 বেশি, তাই 8 যোগ হয়ে যাবে, তাহলে এই নাম্বারের সাথেই 8 যোগ হয়ে গেল, হয়ে গিয়ে আমার হলো এটা 216, আর এদিকে হলো 64। এখনো কিন্তু অঙ্ক কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? এইটা আগের নিয়মের সাথে হুবহু সেম হলো, কিন্তু যে আমরা এখানে বেস ডবল করেছি তাই জন্য এইটুকু পার্ট বা এইটুকু পার্টের সাথে 2 গুণ করতে হবে। বেস যেহেতু ডাবল করেছি, বেস 3 গুণ করলে 3 দিয়ে গুণ করতাম। দ্যাট মিনস যদি 300-র কাছাকাছি যদি নাম্বার হতো তাহলে এই গুণটা আমার 3 দিয়ে করতে হতো। যদি 600-র কাছাকাছি নাম্বার হতো তাহলে আমাকে গুণ 6 দিয়ে গুণ করতো। 500-র কাছাকাছি যদি নাম্বার হতো তাহলে আমাকে 5 গুণ করতে হতো। তাহলে হুবহু সবগুলো পার্ট সেম, তাহলে আমার ডিফারেন্স শুধু এখানে কত দিয়ে গুণ হবে সেইটাই শুধু চেঞ্জ হবে। 200-র কাছাকাছি হলে 2 দিয়ে গুণ, তাহলে এটা গুণ হয়ে গেলে 432 64 হচ্ছে আমার, এই হলো বর্গ বা স্কোয়ার। হ্যাঁ স্যার। ধরো 209 লিখছি, করো তো একবার ট্রাই। স্যার 43681। 436 81। হ্যাঁ স্যার। তাহলে 9-এর স্কোয়ার, 9 কেন করলাম, 200 থেকে 9 বেশি, তাই তাই 81 পেলাম। 209 এর সঙ্গে 9 যোগ করলে 218 হবে, আর যেহেতু আমরা বেসটাকে ডাবল ধরেছি তাই 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 436 81 হলো আমার এই প্রশ্নের উত্তর। সেম ভাবে যদি এটা আমার 196 থাকতো
কনফিউশনের জায়গা নেই, 200 থেকে 4 কম, তাহলে 4 স্কোয়ার 16, 4 কম তাহলে 196 থেকে 4 বিয়োগ করে এখানে লিখবে 192। আমরা যেহেতু তুলনাটা করছি 200-র সাথে, তাই আমি এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 38416 হয়ে যাবে আমার আনসার। তাহলে যদি আমার ক্যারি ফরওয়ার্ড থাকতো তাহলে কি হতো, ওইটার একটা এক্সাম্পল দিই। ধরো আমি 212 নিলাম একটা নাম্বার, 212-র স্কোয়ার করো দেখি তোমরা। চারশো উনপঞ্চাশ 44। তাহলে আমি এটা 12 স্কোয়ার 144 লিখলাম, আর 12ই এর সাথে আমি যোগ করলে আমি 224 পাবো, কিন্তু আমাকে এই পার্টটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে আমার 448 হবে, 448, আর এদিকে 144 আছে, এই একটা এদিকে চলে গেল, তাহলে হয়ে গেল 44944। তার মানে এই যে ক্যারি ফরওয়ার্ডটা হচ্ছে যোগের ক্ষেত্রেও হবে বিয়োগের ক্ষেত্রেও হবে, কিন্তু একদম লাস্টে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, ধরো আমি একটা এক্সাম্পল আরেকটা বলছি, 292, 288 করি, 88 এর স্কোয়ার। স্যার এক্ষেত্রে বেস কি ধরবো? এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার বেস 200 ধরবো না 300 ধরবো, বলো তো কোনটাতে সুবিধা হবে? 300। 300 তো সুবিধা কারণ হবে স্যার, কম আসবে। তাহলে 300 থেকে 12 কম, তাহলে আমরা 300-কে ধরবো, মনে রাখবো আমরা 300-কে বেস ধরছি, তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, বাস এটুকুই কাজ, বাকি নিয়ম সেম। 829 44। হুম, তাহলে এটা 12 কম, তাহলে 12-র স্কোয়ার 144, 12 কম 12 বিয়োগ করে এখানে লিখে দেবো, তাহলে এখানে আমি যদি 12 বিয়োগ করি তাহলে 276 পেলাম, কিন্তু এখানে আমাকে গুণটা করতে হবে 3 দিয়ে, 3 দিয়ে গুণ করব, 3 6 18-র 8, 3 7 21 22-এর 2, 3 2 6 2 8 হলো। এবার এইখানে আমি 144-এর জাস্ট 44টা রেখে বাদ বাকি এটাকে এককে অ্যাড করব, তাহলে 829 44 44। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার আমার এই টাইপের সমস্ত অঙ্কই মোটামুটি 600 700 800 যাই থাক আমরা করে ফেলতে পারবো। এবার আমরা 50-র বেসের অঙ্কগুলো দেখি। আলাদা কিছু নেই, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 56, তাহলে আমি এবার বলতো 100-র বেস যদি ধরি তাহলে অনেক গ্যাপ, তাহলে আমি 50-এর সঙ্গে 44 তুলনা গ্যাপ হয়ে করবো। যাবে। তাহলে 50-এর থেকে 6 বেশি, বেটার হবে আমি 50-এর কাছাকাছি দেখি, নাহলে 44-এর স্কোয়ার করতে গিয়ে অনেক সময় লেগে যাবে। তাহলে 50-এর থেকে 6 বেশি, 6-এর স্কোয়ার 36, 50-এর থেকে যেহেতু 6 বেশি তাই এই 6 যোগ করেই আমি এখানে লিখে দেবো অ্যাজ ইউজুয়াল, তাহলে এখানে 62 হবে, কিন্তু গুণটা করব কত দিয়ে বলে দাও? হাফ এটাই দিয়ে পয়েন্ট, স্যার। কারেক্ট, হাফ দিয়ে। কারণ খেয়াল করো যখন 100 ছিল আমরা 1 দিয়ে গুণ করেছি বা করিনি, কারণ কোনো একটি সংখ্যাকে 1 দিয়ে গুণ করে না করা সেম। 200 যখন পেলাম তখন 2 দিয়ে গুণ করলাম, 300 যখন বেস ধরলাম 3 দিয়ে করলাম, তো 50 দিয়ে যখন করব তো হাফ নেব, হাফ বা 0.5, 0.5 বা হাফ। 150 যখন নেব তখন আমরা 1.5 দিয়ে গুণ করব, বা বলতে পারি 3.2 দিয়ে গুণ করব, 1.5 মানে 3-এর হাফ। কেউ বলে স্যার 250-র বেস যদি ধরি, তাহলে 250-র বেস ধরলে আমরা 2.5 দিয়ে গুণ করব, 2.5 মানে 5/2,
সেম ভাবে কেউ যদি 350 বেস ধরে তাহলে বেস গুণ করবে 3.5 দিয়ে, 3.5 কথাটির মানে 7/2। তাহলে এখানে আমি পেয়ে গেলাম হাফ দিয়ে গুণ করলে কত পাবো, 3 31 31। তাহলে আমি এবার একটা এক্সাম্পল দিই যে 244 বলে একটি সংখ্যা লিখলাম, তার স্কোয়ার বার। স্যার এটা তো আমি 200 বেস নিলেও আমার 4টে সংখ্যা চলে আসছে, আর 300 বেস নিলেও আমার 4টে সংখ্যা চলে আসছে। তাহলে আমি কোনটা নেবো বলো, 250-র কাছাকাছি আমি নেবো না? 250 বেস ধরলাম স্যার। 250 বেস ধরবো। হ্যাঁ, 250 বেস ধরলে তাড়াতাড়ি হবে, 250 বেস ধরলে আর ঠিক আছে। মেন্টাল একটা চাপটা থাকবে না। করো এটা। হচ্ছে না? 250 থেকে 6 কম, তাহলে 6-এর স্কোয়ার 36, আর এখান থেকে 6 বিয়োগ করে 238 এখানে লিখে দিলাম, 238 এখানে লিখে দিলাম। কিন্তু আমরা 250-র বেস যেহেতু বলছি তাই 2.5 দিয়ে গুণ করতে হবে। 2.5 কথাটির মানে হচ্ছে 5/2, 5/2, তাহলে 238 ইন্টু 5/2। 2 দিয়ে কাটাকুটি করে 5 দিয়ে গুণ, 2 দিয়ে কাটাকুটি করে 5 দিয়ে গুণ, 2 দিয়ে যদি আমি কাটি তাহলে 117, 5 দিয়ে গুণ করলে 5 17 85, 5 1 5। তাহলে আমি এই জায়গাটিতে পেলাম 58536। কিছু একটা বললে আমি শুনতে পেলাম না, বলো। স্যার 17 হবে না তো? ও ওটা 18, 19 দুগুণে 38, এটা 19, এটা 19, 19 হলে 95, এটা 95। ঠিক আছে, মিললো কিনা দেখি না একবার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 59536। তাহলে আমাদের পার্ট গুলো শেখা হলো। আরেকটা আমি করতে দিচ্ছি, দেখো তো, 1 1 1 1 এর স্কোয়ার করো তো কত হয়। এটা কত বেস ধরবো, কোনটা ধরলে সুবিধা হবে? 1000। 1000 ধরলে 1100 বেশি, তাহলে আমি 1100। 100 ধরবো। হ্যাঁ, 1100 ধরে কর। হ্যাঁ 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 স্যার কত দিয়ে গুণ করবো স্যার? দেখো 300 যখন হচ্ছিল তাহলে 3 দিয়ে গুণ করছি,
400 বেস ধরলে 4 দিয়ে গুণ করছি, 1100 বেস হলে 11 দিয়ে গুণ করব, 1000 বেস হলে 10 দিয়ে গুণ করতাম, মানে দুটো জিরো বাদ দিয়ে দেওয়া। জাস্ট আমরা যদি 300 হয় না, 300 তো 3টে জিরো, দুটো জিরো, তো 3 দিয়ে গুণ করি, তাহলে 1100 দুটো জিরো বাদ দিয়ে দিয়ে তাহলে আমরা 11 দিয়ে গুণ করবো, তাহলে আমরা 1100 বেস ধরি, ধরে করো। স্যার 1 2 3 4 3 2 1 স্যার। হ্যাঁ, কারেক্ট, একদম সঠিক। ঠিক আছে। দেখো এবার 11 বেশি 1100 থেকে, তাহলে 11 স্কোয়ার পেলাম 121, সেটা লিখে দিলাম। এবার এর সঙ্গে আমি 11 যোগ করে যদি লিখি তাহলে পাবো 1 1 2 2। এবার এইটুকু পার্টের সাথে আমাকে 11 গুণ করতে হবে। 11 যদি আমি গুণ করি তাহলে গুণ পাবো 2 4 3 2 1, এটা গুণফল বেরোলো। আর পেছনে আমার 121 ছিল, ওই 121-এর পেছন দিক থেকে 21 নেব, আর একটা এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গিয়ে 1 2 3 4 3 2 1। হ্যাঁ স্যার, এটাই এসছে। আচ্ছা, এবার এগুলো একটা স্পেশাল টাইপ, এভাবে তো শিখলাম। এবার কিছু স্পেশাল টাইপ দেখো, যে এগুলো কিন্তু কিছু স্পেশাল ফিচার্স দেখতে পাচ্ছি, যে কোনো একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তো এগুলো আমরা ডাইরেক্টলি করতে পারি। তো এখানে আমরা কিছু লিখলাম যে সাম স্পেশাল কেস গুলো লিখে রাখি। সাম স্পেশাল কেস কিরকম, যে এখানে দেখো 1 2 3 4, 4টে 1 আছে, তার জন্য আমি কাউন্ট করব 4 বার। কিরকম ভাবে, 1 2 3 4, 4টে আছে তাই 4-এ গিয়ে শেষ করলাম। ধরো এখানে যদি আমার 5টা থাকতো, 5টা 1-এর স্কোয়ার থাকতো, তাহলে আমি লিখতাম 1 2 3 4 5। এবার এখনো কমপ্লিট হয়নি, এবার 4-এর পরে বা 5-এর পরে এইখানে এবার রিভার্সে লিখব। রিভার্সের মানে 3 2 4 1-এ 3 গিয়েছে। হ্যাঁ, তো এখানে যেমন 5 আছে, 5-এর পর রিভার্স 5 3 2 স্যার 1 এখানে যটা সংখ্যা থাকে, মানে আমার যটা 1 থাকবে সেই অনুযায়ী পরপর সংখ্যা লিখবো, তাই তো? লিখে নেবো। হ্যাঁ, যেমন ধরো 1 1 1-এর স্কোয়ার আছে, 3টে 1 আছে, বলো মুখে মুখেই হয়ে যাবে। 1 2 3 1 2 3 2 2 1 1। 2 1। 1 2 3 2 1, এই হয়ে গেল একটা স্পেশাল কেস। আচ্ছা, এটা হলো 1 নম্বরের স্পেশাল কেস। এবার ধরো 2 নম্বরের স্পেশাল কেস গুলো আমি বললাম যে ধরো 222 আছে এরকম, বা 333 আছে, এইরকম সংখ্যা আছে। এটা কি করা যায়, 3 × 111 লেখা যায়, তার স্কোয়ার। তো 3-এর স্কোয়ার ইন্টু 111-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 9, আর 111-এর স্কোয়ার হচ্ছে আমার 1 2 3 2 1। এবার এই দুটোকে যদি গুণ করি তাহলে আমি গুণফলটি খুব সহজেই বার করে নিতে পারবো। যেমন 9 1-এ 9, 9 2 18, 3 9 27, 9 12 108, 109, 109। একটু কোথাও জিরোর একটা গন্ডগোল হলো, 1 ডাবল, দাঁড়াও একটু ঠিক করি, এইরকম হবে স্যার 1 ডাবল 1 ওয়ান 0 আছে। 9, ডাবল 1 0 ডাবল 8 9। এ হবে ডবল। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। এবার স্পেশাল কেসটা যেটা বলছি, যে এই রকম যখন থাকবে, যে ধরো 3 3 3 বা 6 6 6 এরকম আছে, ধরো 6 6 6 6, 4টে 6 হোক 5টা 6 হোক, এদের স্কোয়ার যখন বার করব, এগুলোকে ডাইরেক্ট বার করার একটা নিয়ম আছে, এটা একটা নিয়ম হলো। আর একটা আমরা ওই বেস ধরে করলাম, দুটো নিয়ম হলো। এবার আমরা ডাইরেক্টলি উত্তরগুলো করার জন্য ধরো প্রথমটায় আমি বলি 3 3 3 আছে,
তো 3-এর স্কোয়ার কত হবে? 9। 9। 9 কিন্তু 2 ঘর লিখলে একটা 0 আর একটা 9 এরকম ভাবে লিখলাম, ফাঁকা রাখলাম মাঝখানে, 0 আর 9 এর মাঝখানে ফাঁকা রাখলাম। দ্যাট মিনস 0-র সামনেও কিছুটা ফাঁকা রেখেছি আর এদের মাঝখানেও ফাঁকা রেখেছি। এবার কতটা ঘর বা কতটা ডিজিট বা কতগুলো সংখ্যা এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রেখেছি বসবে, সেটা ডিপেন্ড করছে এইখানে কটা 3 আছে বা কটা সংখ্যা আছে তার থেকে একটা কম। এখানে 3টে 3 আছে, তাহলে 1 কমিয়ে দিলে দুটো সংখ্যা এখানে বসবে, দুটো সংখ্যা সামনে বসবে, অ্যারো দিয়ে রাখলাম। যেমন ধরো এটা 4টে 6 আছে, তো প্রথমে 6-এর স্কোয়ার করব, কত হবে? 3 6। এই দুটো 36 মাঝখানে ফাঁকা রাখলাম। এবার এই দুটো মাঝখানে কতগুলো ডিজিট বসবে সেটা ডিপেন্ড করছে কার উপর? কতগুলো 6 আছে এখানে? 4টে 6 আছে। 4টে তার মানে এইখানে 3টে, 1 কমিয়ে দিলে এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা এখানে বসবে। তাহলে দুটো স্টেপ, টোটাল 3টে স্টেপ বলা যায়। যে সংখ্যাটা রিপিট হয়েছে তার স্কোয়ার ফাঁক বা গ্যাপ করে লিখলাম। এবার এই গ্যাপের মাঝখানে বা গ্যাপের সামনে কতগুলো সংখ্যা বসবে? যতগুলো সংখ্যা রিপিট হয়েছে তার থেকে একটা কম, হয়ে গেল। এবার লাস্ট স্টেজ, এই গ্যাপে তাহলে বসবে কি? এই দিক থেকে 1 কম করে বসাবো, তার মানে 6-এর থেকে 1 কম হলে আমার 5 করে বসবে, 1 কমিয়ে দিলে এখানে 5, এখানে 5, এখানে 5। আর 3-এর থেকে যোগ হবে, খেয়াল করো এখান থেকে 1 যোগ, এখান থেকে 1 বিয়োগ, তাহলে 2 যোগ করলে 4, 4, 3টে 4। তাহলে ঠিক উপরের অঙ্কটাও সেম হবে, 9-এর বাম দিকে যেটা বসবে সেখানে 1 কম করে বসবে, তাহলে কত বসবে বলো তো? 8 8 তাহলে দুটো 8। আর এই 0-র থেকে বাম দিকে যেগুলো আছে 1 যোগ করে বসবে, 1 1 বসবে। 1 1। এই দেখো এটাই আমাদের উত্তর ছিল আগেরটা। এবার এখানে কন্ডিশন লিখবো, শর্ত একটাই, যেখানে 3 যদি বারবার রিপিট হয়, মানে এরকম টাইপের অঙ্কগুলো লেখা যেতে পারে, মানে উত্তর বার করা যেতে পারে। যতবার রিপিট হয় 3-এর জন্য বেরোতে পারে, আদারওয়াইজ 6 থাকলে 6 পর পর রিপিট আছে, সাপোজ 6 6 6 6 6 6, এরকম ডট ডট ডট। আদারওয়াইজ 9 বারবার রিপিট হলে, তার মানে 3 6 আর 9-এর ক্ষেত্রেই 9 9 9 আছে, 9 9 আছে, 9 9 9 9 9 9, যতবার রিপিট হোক ওটা ম্যাটার করে না। কিন্তু 3 6 এবং 9-এর ক্ষেত্রেই একমাত্র করা যাবে, বাকিদের ক্ষেত্রে করা যাবে না। 3 6 9-এর ক্ষেত্রেই করা যাবে। হয়ে গেল ব্যাপারটা? তাহলে এখানে আমি নোট বলে লিখে নাও যে এই যে ট্রিক্সটা বা এই যে মেথডটা অনলি 3 6 আর 9 বারবার রিপিট হলে, 3 অনেকবার রিপিট হলো, 6 একবার। আচ্ছা ধরো একটা এক্সাম্পল বলছি, 9 9 9 9, 5টা 9-এর স্কোয়ার বার করো তো দেখি, 5খানা 9-এর স্কোয়ার বার। স্যার 4টে 9 9 9 9 8 9 1। 8 4টে 0 1। হ্যাঁ, তাহলে প্রথমে স্যার 9-এর ওটাই স্কোয়ার 4টে 81 9 পেলাম। 8। হ্যাঁ, তাহলে আমি 9 স্কোয়ার পেয়ে গেলাম প্রথমে 81, তাহলে 81 লিখলাম। এই 81-র মধ্যে টোটাল কতগুলো সংখ্যা বসবে? 4টে সংখ্যা বসবে। তো 4টে কি বসবে? 1 কমিয়ে পরপর 1 2 3 4, আর 4টে 1 1 বাড়িয়ে 9 9 9 9, আমাদের 3 6 9। এই জিনিসটা শেখা হয়ে গেল। চলে যাই এবার আমরা 3 নম্বর
স্যার যদি স্যার স্পেশালি এই মানে 3, 6, 9 এর বদলে মানে ধরুন অন্য সংখ্যা মানে ধরুন 8 আছে, তাহলে কি আমি ওই 8 ইন্টু 1 করে 1 এর যেটা ঠিকটা আছে ওটা দিয়ে করতে হ্যাঁ পারি? ওইভাবে করবো। প্লাস আমরা যেভাবে বেস মেথডে শিখেছি হ্যাঁ, ওইভাবে করবো। ঠিক আছে স্যার। ইন জেনারেল দরকার পড়বে না অঙ্ক বিশেষে, কিছু ক্যালকুলেশন দিলে এই টাইপেরই দেবে, 3, 6, 9 স্কোয়ার দেবে, নাহলে আমাদের অনেক অস্ত্র আছে। এইগুলোই কি আলটিমেট? এমনি তো শিখে রাখলাম, এমনি অনেক আলটিমেট রুল আছে, ডিজিটাল সাম আছে, যে কোনো নম্বরের বর্গের স্কোয়ারের প্রপার্টি আছে। এখন তো আমরা শিখিনি, এখনো প্রপার্টি শিখবো, যে কোনো একটা নম্বরের স্কোয়ার বা বর্গ হলে তার কিছু ফিক্সড প্রপার্টি থাকে, ওই প্রপার্টি দেখে উত্তর করে দেওয়া যায়, স্কোয়ার বার করতেই হলো না। এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে শিখছি। হ্যাঁ, এবার আমরা 3 নম্বর যেটা শিখছি, যে কোনো একটা নাম্বার তার শেষে যদি 5 থাকে, কোনো একটা নাম্বার তার শেষে যদি 5 থাকে তাহলে তার বর্গ কিরকম হবে? যে কোনো নাম্বারের শেষে 5, এন মানে আগে কি আছে দরকার নেই, আগে 7 আছে না 12 আছে না 18 আছে, এগুলো না, আমি লাস্ট ডিজিট যদি 5 হয় তাদের পূর্ণবর্গ বা স্কোয়ার বার করতে গেলে লাস্টের দুটো ঘর আমার 25 হবে। এটা লাস্টের দুটো ঘর পেলাম, তাহলে আর বাকিগুলো হবে এন ইন্টু এন প্লাস ওয়ান, এন ইন্টু এন প্লাস ওয়ান ফর্মে। যেমন এক্সাম্পল লিখি, ধরো একটা এক্সাম্পল লিখছি 75, তার স্কোয়ার আছে, তাহলে লাস্ট ডিজিট আমি 25 বসিয়ে দিলাম, তাহলে বাকি দুটো আর কি হবে, সেটা হবে 7 ইন্টু 8, মানে 7, 8 56, 25। এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান মানে 7 ইন্টু 8, এইটুকু পা। হ্যাঁ স্যার। হুম, তাহলে আমাকে বলো 65 এর স্কোয়ার কত হবে? স্যার 42, 25। তাহলে আমি লাস্টের দিকে 25 করে দেবো, লাস্টে 6 7 42, এই হয়ে গেল। 35-এর স্কোয়ার কত হবে? 12, 25। তাহলে হবে 12, 25। ঠিক আছে না? তাহলে শেখা হয়ে গেল। যেমন আরো একটা এক্সাম্পল যদি বলি, ধরো বললাম 95 এর স্কোয়ার কত হবে? 90, 25। 90, 25। -90, আর দিকে হচ্ছে 25। তাহলে আমরা 3টে পার্ট শিখে ফেললাম, যে কোনো স্কোয়ারের নাম্বার সম্পর্কে কিছু ধারণা পেলাম। আচ্ছা, এবার আমরা পড়বো বর্গমূলটা, আজকে পড়বো না। এবার আমি একটু জিনিস করি, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার কিছু ধর্ম আছে, স্কোয়ার নাম্বারের কিছু প্রপার্টি আছে, এইটা শিখবো। তার আগে কিছু স্কোয়ার নাম্বার লিখি, যেটুকু মুখস্থ আছে সেগুলো লেখো, বলি দেখি কতগুলো তোমাদের মুখস্থ আছে, দেখা যাক। যেমন ধরো বললাম 1-এর স্কোয়ার আমরা লিখবো 0, 1 বা 1 লিখো, একই লিখো, কমপ্লিকেট করে লাভ নেই। 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100। আচ্ছা, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট, শেষ সংখ্যা হয় 1 হবে, নইলে 4, নইলে 9, নইলে 6, নইলে 5, বাদ বাকি সব দেখো রিপিট হচ্ছে, আর একটা হলো 0। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট, যে কোনো, যত বড়ই সংখ্যা লিখো না কেন, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা লিখবো যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা লাস্ট ডিজিট
হয় 0 হবে, নইলে 1 হবে, নইলে 4 হবে, নইলে 5 হবে, নইলে 6 হবে, নইলে 9 হবে। তাহলে বিষয়বস্তু কি তো হবে বুঝলাম, তার মানে কি হবে না দেখতে পাচ্ছি? তার মানে দেখতে পাচ্ছি 2, 3, 7, 8 লাস্ট ডিজিট হবে না। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট হবেই না। তার মানে ধরো কোনো একটা নাম্বারের, আমি যদি বলি তোমাকে এরকম একটা নাম্বারের এর স্কোয়ার দিয়ে দিলাম, তুমি বার করতে বসে, কিন্তু আমার অপশনে আমি একবার চেক করে দেখে নেবো যে আমাকে এই প্রপার্টি, শুধু একটা প্রপার্টি দিয়ে আমার কাজ চলছে কিনা। ধরো কোনো একটা নম্বরের শেষে সাপোজ 2 আছে, কোনো একটা নম্বরের শেষে অপশনের শেষে 2 আছে, কোনো একটা অপশনের শেষে 3 আছে, কোনো একটা অপশনের শেষে 7 আছে, আর সাপোজ আমি বললাম কোনো একটা অপশনের শেষে ডি অপশনের শেষে 6 আছে। নাম্বারগুলোর অনেক বড় নাম্বার উত্তর হতে পারে, তাহলে তার লাস্ট ডিজিটে আমি একবার চেক করে নিলাম এই প্রপার্টি দিয়ে কাজ হচ্ছে কিনা। ডি তাহলে হবে আমি आंसर। বললাম স্যার হ্যাঁ, তাহলে ডি হতে পারে আনসার। এবার স্যার কেউ বললো যে স্যার এবার যদি আমি দেখি যে এ অপশনে আমার 4 থাকে, 4 আছে কিনা, তখন তো আমার ক্যান্সেল করতে পারবো না, কিন্তু তখনও করা যাবে দুটো ধীরে ক্যান্সেল ধীরে করে প্রপার্টি যাবে। গুলো। তাহলে দুটো ক্যান্সেল করা যাবে। তাহলে আমরা ক্যান্সেলেশন মেথডটা একটা শিখলাম, যে যতটা ক্যান্সেল করা যায় করি না। আরো আমি তো শুধু একটা প্রপার্টি বললাম। আর এমনিতেও যে কোনো নম্বরের শেষে যদি 6 থাকে, বর্গ করলে 36-এর 6ই হবে, 4 যে হবে না এটা শিওর। হুম, তাহলে জাস্ট হ্যাঁ, একটা প্রপার্টি শিখলাম। এবার আমরা আরো ধীরে 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 আরেকটা প্রপার্টির দিকে যাই। লাস্ট ডিজিট তো শিখলাম, একটা প্রপার্টি হলো। এবার সেকেন্ড প্রপার্টি যাওয়ার আগে আমি পরবর্তী সংখ্যাগুলো আচ্ছা এখানেই লিখি। স্যার আগেরটাতে সংখ্যাটা রিপিট করছে বললেন, ওই জায়গাটা ঠিক বলছিলাম বললাম যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট এই 1, 4 এগুলো ছাড়া অন্য কিছু হবে না। দেখো 36-এর 6 লাস্টে আবার 6, যেটা আমি অলরেডি লেখা হয়ে গেছে, গোল করা হয়ে গেছে। 7-এর স্কোয়ার 49-এর 9, যেটা আমার অলরেডি এখানে লেখা হয়ে গেছে। 8-এর স্কোয়ার 64-র 4, যেটা আমি আবার লিস্টের মধ্যে দেখতেই পাচ্ছি লেখা হয়ে গেছে। যে কোনো একটা বড় অঙ্ক ধরো না, 112 বার করো, তো 12 স্কোয়ারের স্যার লাস্ট ডিজিট 44, 144, 124, 125, এটা মুছে দিলে 125, 44, তাহলে লাস্টে কি হলো? 4 হলো। আছে। আমি অলরেডি লিখে দিয়েছি। তুমি 1 থেকে 10 অব্দি লিখলেই বোঝা যাচ্ছে বড় লেখার দরকার পড়ছে না, তার মধ্যে আমি লাস্ট ডিজিট পেয়ে যাচ্ছি। তাহলে 1 থেকে 10 অব্দি সংখ্যার মধ্যে যদি আমি লিখে নিই, তার মধ্যে যে এককের ঘরের সংখ্যা, ওগুলোই বারবার ঘোরাফেরা করবে। যত বড়ই সংখ্যা লিখো না কেন, লাস্টে ডিজিট গুলো ওগুলোই আসবে। কথাটা বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। हाँ सर। এবার এবার আমি আরো কিছু স্কোয়ার লিখি। লাস্ট ডিজিট কি 1 থেকে 10 অব্দি দেখলাম, এবার লাস্ট 2 ডিজিট দেখতে গেলে আমাকে 1 থেকে 25 অব্দি লিখতে হবে, 24 অব্দি লিখলেও হবে। তাহলে 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার হলো আমার 196, 15 স্কোয়ার মানে হলো 225, বলো। 17 স্কোয়ার লিখে নাও একটু, যদি লেখা না থাকে 289। বা জানা না থাকে। আর জানা থাকলে লিখতে হবে না, এমনি জাস্ট আমি ভিজুয়ালাইজ করানোর জন্য বা ব্যাপারটা বোঝানোর জন্য বলছি। কেন বলছি সেটাও বুঝতে পারো। এবার 21-এর স্কোয়ার, 22-এর স্কোয়ার, 23-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার। এতগুলো লিখলাম কেন? প্রথম পয়েন্টে আমরা লিখছি, যখন আমি খুঁজে বার করছিলাম না যে লাস্ট ডিজিট কি কি হতে পারে, শুধু একটা লাস্টের একটা ডিজিট খোঁজার জন্য আমার 1 থেকে 10 অব্দি জানা থাকলেই হয়। তার মানে কি বলছি,
যে লাস্ট দুটো ডিজিট এর ক্যারেক্টার বোঝার জন্য আমার 1 থেকে 25 অব্দি সংখ্যার যদি ক্যারেক্টার জানা থাকে, তার মানে যে কোনো বড় সংখ্যাই হোক না কেন, যত বড়ই সংখ্যা হোক, তাদের লাস্ট 2 ডিজিট 1 থেকে 25-এর মধ্যেই ঘোরাফেরা করবে। 1 থেকে 25 অব্দি সংখ্যা যে আছে না, তাদের বর্গ করলে লাস্ট 2 ডিজিট যা হয়, সেইগুলোই হবে কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট। এইগুলো যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট তাহলে কি হবে? 1 থেকে 25 অব্দি সংখ্যার পূর্ণবর্গ করলে তাদের যে লাস্ট 2 ডিজিট হয়, সেগুলোই হবে আমার যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট। যে কোনো, যত বড়ই, যেমন ধরো বললাম তোমাকে 113 স্কোয়ার করো, সাপোজ একটা বড় সংখ্যা বলি 113 স্কোয়ার করো, তাহলে আমরা 13 স্কোয়ার 69, তাহলে লাস্ট 2 ডিজিট দেখো 69 কোথায় আছে? 13-তে আছে, এই যে 13 স্কোয়ার। 13। ধরো কেউ বললো যে স্যার 286 এর স্কোয়ার বার করছি, এটা আমরা 300-র বেস ধরবো। 300-র বেস ধরলে 300 থেকে কত কম? 14 কম। 14-র স্কোয়ার কত? 196। তার মানে লাস্ট 2 ডিজিট আমার 96 হবে। হ্যাঁ। আর 96টা আমি দেখো এখানে পাচ্ছি 96। যে কোনো যত বড়ই সংখ্যা লেখো না কেন, কেউ বললো স্যার 523 বার করবো, তাহলে 500 থেকে কত বেশি? 23-এর স্কোয়ার। তাহলে 23, লাস্ট 2 ডিজিট যখন আমি 8 বার করবো, 529, এই 529-এর 29 আমার এখানে আছে। তাহলে এই প্রপার্টিটা আমরা মনে রেখে একটা আমি ছোট্ট এক্সাম্পল বলছি। 3, 3, 4, 5, 6, 7, 4, বলো তো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে? বর্গমূল না করে বোঝা যাবে কি পূর্ণবর্গ সংখ্যা বা বর্গমূল হবে কিনা, পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা? তাহলে আমি টার্গেট করবো 74-কে। তো 74 হবে না কি তো, আমার? 11 নেই। হ্যাঁ, 1 নম্বর প্রপার্টি দিয়ে হয়ে যাচ্ছে নাকি? না, 1 নম্বর প্রপার্টি দিয়ে হচ্ছে না, 2 নম্বর প্রপার্টি দিয়ে, যেটা আমি বললাম যে 74 কোনো একটি সংখ্যাতেও নেই। 84 আছে, 76 আছে, কিন্তু 76 আছে। 74 নেই। তাই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তাহলে 2 নম্বর পয়েন্টটা নিজের মতো করে লিখে নাও যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট দুটো ডিজিট 1 থেকে 25 অব্দি সংখ্যার বর্গের লাস্ট 2 ডিজিট এর মতোই হবে বা ওর মধ্যেই হবে। কি বললাম? যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট দুটো ডিজিট, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষ 2 ডিজিট, 2 অঙ্ক 1 থেকে 25 অব্দি সংখ্যার যতগুলো নম্বর আছে তাদের স্কোয়ার এর মধ্যেই হবে। একটা অঙ্কগুলোর স্কোয়ার করলে যে স্কোয়ারের লাস্ট বা শেষ লাস্ট 2 ডিজিটস এর মতোই হবে। লাস্ট 2 ডিজিটস এর মতো হবে। লেখা হয়ে গেছে স্যার। এবার আমরা 3 নম্বর প্রপার্টি লিখবো। লেখা হয়ে গেছে। তাহলে 3 নম্বরে এবার আমরা প্রপার্টি লিখছি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, সেটি যদি জোড় পূর্ণবর্গ সংখ্যা হয়, তার মানে যে কোনো জোড় পূর্ণবর্গ সংখ্যা সবসময় 4 দিয়ে ভাগ হবে, সর্বদা 4 দিয়ে ভাগ যাবে। মানে ভাগ যাবে কথাটির মানে ভাগ মিলে যাবে। যেমন ধরো 576 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এটি একটি জোড় পূর্ণবর্গ সংখ্যা। জোড় কেন বলছি?
আমরা কোন সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলি? যাদের 2 দিয়ে ভাগ করা যায়। এর মাল্টিপল। তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা যদি আমি ক্লেম করে থাকি, এটা তো জোড়, তাহলে এটা 4 দিয়ে ভাগ যাওয়া উচিত। দেখো 576 কে 4 দিয়ে ভাগ করলে 4 14 56, 4 4 16, আমার ভাগ গেল এবং ভাগশেষ থাকলো না। এই কথাটির মানে হচ্ছে ভাগ যাবে। এবার আমি যদি বলি, ধরো একটা সংখ্যা এরকম দিলাম 1 5 3 2 6 7 7 4, এই সংখ্যাটি কি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বিভিন্ন কারণে হতে পারে কি হতে পারে না, খেয়াল করো যে এই সংখ্যাটি আমার তাহলে 4 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, লাস্ট 2 ডিজিট 4 দিয়ে লাস্ট 2 ডিজিট দিয়েও দেখতে পারো। কে বললো স্যার লাস্ট 2 ডিজিট দিয়ে দেখলেও দেখতে পারি, আদারওয়াইজ দেখছি এটা আমার 4 দিয়ে ভাগ যায় কিনা। এবার একটা জিনিস নোট করো যে কোনো একটি সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কি যায় না, সেটা পুরো সংখ্যাটা যে এরকম ভাবে ভাগ করলাম এরকম ভাবে না ভাগ করেও শুধু লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলেও হবে। যেমন ধরো এখানে 74 আছে, লাস্ট 2 ডিজিট, দুটো জিনিস গোলাবে না কিন্তু। এখন যেটা আমি নিয়মটা বলছি সেটা কোনো একটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করার নিয়ম। কেউ তো এরকম ভাবে ভাগ করবে বড় অঙ্কের সংখ্যাটাকে, এত বড় সংখ্যাকে ভাগ করার দরকার নেই। যে কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ করতে গেলে শুধু লাস্টের দুটো ডিজিটকে, এখানে যেমন 74 আছে, এই 4 দিয়ে ভাগ করে না। আমরা জানি 4 18 72 হয়, 2 ভাগ শেষ পড়ে থেকে গেল, তার মানে ভাগ মিলল না। তাহলে ভাগ না মিললে তার মানে সংখ্যাটি 4 দিয়ে ভাগ গেল না। আর 4 দিয়ে ভাগ যদি কোনো একটি জোড় পূর্ণবর্গ সংখ্যা না হয়, তার মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই যে আমি সংখ্যাটি লিখেছি তাকে দুটো প্রপার্টি দিয়ে এলিমিনেট করা গেল। এই লাস্ট 2 ডিজিট ধরে একটা, আর একটা 3 নম্বর পয়েন্ট যেটা 4 দিয়ে ভাগ যাবে যেহেতু জোড় সংখ্যা আছে। তিনটে প্রপার্টি আমরা শিখলাম। এবার একটা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো ডিজিটাল সাম। এই পয়েন্টটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। স্যার বলছি জোড় পূর্ণ সংখ্যা হলেই 4 দিয়ে ভাগ যাবে? যাবেই, যাবেই। পূর্ণবর্গ সংখ্যা হলে, পূর্ণবর্গ সংখ্যা হলে 4 দিয়ে ভাগ যাবেই। আর যদি না যায় তার মানে এটা জোড় সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন ধরো আমি লিখে দিলাম এখানে এই একটা ধরো 276, তো স্যার 576 এর লাস্ট 2 ডিজিট তো 76 হয়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে না বেশ কয়েকটা প্রপার্টি চেক করতে হবে, আর না হওয়ার জন্য একটা একটা শর্তই যথেষ্ট। মানে ধরো তুমি চেক করছো লাস্ট 2 ডিজিট, এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য শুধু একটা প্রপার্টি নয়, সবগুলো প্রপার্টি চেক করতে হবে। আর না হওয়ার জন্য যে কোনো একটা যদি ভায়োলেট হয়, সাথে সাথে বলবো এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে 272, যে স্যার প্রথম প্রপার্টি মিলে যাচ্ছে, মিলছে কি প্রথম প্রপার্টিটা? প্রথম প্রপার্টিটা না, 2 চলে প্রথমে আসছে। আমরা লিখেছি লাস্টে 2 থাকলে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে লাস্ট ডিজিট দিয়েই আমার প্রথম প্রপার্টি দিয়ে সঙ্গে সঙ্গে এলিমিনেট হয়ে গেল, তার মানে আর কিছু চেক করবো না, বলে দেবো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার কেউ বললো যে স্যার 276, প্রথম প্রপার্টি আমার মিলে যাচ্ছে 6ই হবে, প্রথম প্রপার্টি মিলে গেল। দ্বিতীয় প্রপার্টি আমি দেখলাম লাস্ট 2 ডিজিট, সেটাও হয়ে গেল, কিন্তু 3 নাম্বার প্রপার্টিও আমাকে চেক করতে হবে, যেটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমি যে কোনো একটা প্রপার্টি যদি ভায়োলেট হয়, সঙ্গে সঙ্গে বলবো যে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য শুধু একটা প্রপার্টি দিয়ে চেক করলেই হবে না। একটা প্রপার্টি মিলে গেল আর সাথে সাথে বললাম যে পূর্ণবর্গ হবে, ডেফিনেটলি হবে ওটা বলতে পারবো না, পূর্ণবর্গ হতে পারে। কথাগুলো বুঝতে পারছো? প্রথমটা মিললো, হতে পারে। দ্বিতীয়টা চেক হ্যাঁ স্যার। করলাম, হতে পারে। তৃতীয়টা চেক করলাম, হতে পারে। এইরকম চেক করতে করতে দেখবে অপশনের 4টে অপশনের মধ্যে ম্যাক্সিমামটা এলিমিনেট হয়ে যাচ্ছে। অপশনগুলো যখন আমরা চেক করবো এই প্রপার্টি দিয়ে না, কাটা যাবে, একটা কাটা গেল প্রথম প্রপার্টি দিয়ে, আরেকটা কাটা গেল দ্বিতীয় প্রপার্টি দিয়ে, আরেকটা কাটা গেল 3টে প্রপার্টি দিয়ে, এইরকম অপশন এলিমিনেট হতে থাকবে। এই অপশন এলিমিনেশনের জন্যই আমরা এগুলো শিখছি প্রপার্টিটা। তাহলে অপশন এলিমিনেট হতে, এবার 4 মানে নম্বর
স্যার 276টা 3 নম্বর প্রপার্টি এটা ই করছে 4 দিয়ে তো 76 ভাগ করতে হবে। তিন স্যার 4 দিয়ে ভাগ দিয়ে দিতে যদি যাচ্ছে, ভাগ, হ্যাঁ 3 নম্বর যাচ্ছে যাচ্ছে, দেখো এটা যাচ্ছে কিন্তু 3 নম্বর প্রপার্টি, তারপরেও কিন্তু আমরা বলতে পারবো না। এবার তাহলে কি করব, এবার আরেকটা প্রপার্টি আমরা শিখছি যেটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, শুধু এই অঙ্কের জন্য নয়, ফিউচারের সমস্ত অঙ্কের জন্য। সেটার নাম হচ্ছে ডিজিটাল সাম। ডিজিটাল সাম কথাটির মানে হচ্ছে ডিজিট গুলোর যোগফল। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার, হ্যাঁ বল। স্যার আমি বলছিলাম যে ধরুন এই যে 200 এই যে 76, এইটাতে আমি 3টে কন্ডিশন আমার মানে ওকে হলো, তাই আমি বলতে ওকে, পারছি না এটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যদি আমার একদম 3টের মধ্যে আমি দেখছি যে 4 দিয়ে আমার ভাগ যাচ্ছে না, তাহলে প্রথমেই আমি বলে দেবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। সেই কারেক্ট কারেক্ট, ডিসিশনটা আমি নিতে পারবো, তাই তো? সঙ্গে সঙ্গে হ্যাঁ, যে কোনো একটা এনি অফ দিস যদি তোমার প্রথমেই মনে ভায়োলেট করে গেল, সঙ্গে সঙ্গে বাদ। ঠিক আছে। এবার আমরা 4 নম্বর প্রপার্টি যেটা বলছি ডিজিটাল সাম। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিট মানে অঙ্ক বা ডিজিট গুলোর যোগফল দেখো কি কি হতে পারে। এবার একটু লিস্টটা আবার বার করি। ধরো আমি 25-এর স্কোয়ার বার করছিলাম, 625। তাহলে এর ডিজিট গুলো যোগ করি তো দেখি কি কি হয়। 6 + 2 + 5, তাহলে কত হলো? 7 6 13। 13 মানে এখনো কমপ্লিট হয়নি, 13 মানে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, 1 + 3। তাহলে আমি দেখলাম 4 হতে পারে, একটা পেলাম। ঠিক আছে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার যোগফল এই 4টে। আচ্ছা আমি লিস্ট পরে বানাচ্ছি, আগে শিখি। আমি ওই আগের পেজটাই যাই। এইটাতে দেখো 19-এর স্কোয়ার যেটা, এর ডিজিট গুলোর যোগফল কি হচ্ছে? 19-এর স্কোয়ারের 361। 3 6 + 1, 3 6 9 + 1, স্যার 1 9 + হচ্ছে। 1 10, 1 + 0 মানে 1। তাহলে 1 পেলাম। ঠিক আছে, এবার ধরো হ্যাঁ 5-এর স্যার, স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে কত? 25। 25-এর ডিজিট গুলো যোগ করলে কত হয়? 7 হচ্ছে স্যার, 7। 7। তাহলে আমি 7 পেলাম। আচ্ছা, ধরো 81। 81-র কি পূর্ণবর্গ সংখ্যা? 9। নয়। তাহলে এই 4টেই হতে পারে 1 4 7 and 9। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আমার ডিজিট গুলোর যোগফল এর বাইরে হবেই না। 1 4 7 and 9 ডিজিট গুলোর যোগফল কিন্তু। তাহলে আমাদের যে হ্যাঁ স্যার দুশো বলুন। ছিয়াত্তর ছিল, 276 যেটা ছিল, এর ডিজিট গুলো যোগ করো দেখো। 2 + 7 + 6, 9 6 15, মানে 1 + 5 6। তাহলে ভায়োলেট করে গেল ডিজিটাল সামে। হ্যাঁ হ্যাঁ স্যার ভালো। এই ভাইরাল প্রপার্টি হয়ে গেল আমাদের এক্সাম্পল। এবার একটা জিনিস খেয়াল করবে যে ডিজিটাল সাম বার করার সময় 9 যোগ করে যখন 9 পাবো, তার বদলে আমরা 0 বা ইকুইভ্যালেন্টই 0 লিখতে পারি 9-এর জায়গায়। 9ও লেখো বা 0 লেখো, দুটো একই জিনিস। যেমন ধরো এইখানে 276 যখন আমি যোগ করছিলাম, তাহলে দেখো 2 + 7 যোগ করলে কত? 9। তাহলে আমি মুখে মুখে কেটে দিতে পারি, তাহলে আমার শুধু দেখো ফাইনালি 6 পড়ে থাকলো। দুটোর উত্তর সেমই হবে। তাহলে কি যখনই দেখবো আমরা 9 পাবো, সেটা ইকুইভ্যালেন্ট টু 0-র সাথে ইকুইভ্যালেন্ট। আরো 2 3টে আমি ডিজিটাল সাম বলছি। ধরো 2 8 8 4
5 6 3 7 2 1 এর ডিজিটাল সাম কেউ চাইলে সবগুলো সংখ্যা বার যোগ করে করতে পারে। আর আমি ডিজিটাল সাম বার করার শিখছি এখন। তাহলে আমি এখানে 7 8 আর 1 9 বাদ দিয়ে দিতে পারি, 5 আর 4 9 বাদ দিতে পারি, 6 আর 2 9 দিতে পারি, 7 আর 2 9 দিয়ে দিতে পারি, বাকি 2 আর 1 পড়ে থাকলো, 2 + 1 3। এই হলো আমার ডিজিটাল সাম। কেউ চাইলে সবগুলো ডিজিটকে যোগ করতে পারে, কোনো অসুবিধা নেই, একই হবে। 2 + 8 + 1 + 4 + 5 + 6 + 3 + 7 + 2 করে +1 করে দেখবে ফাইনালি 3ই আসবে। তাহলে পয়েন্ট আমি যেটা বললাম কি 9 এর ইকুইভ্যালেন্ট আমরা 0 চিট করব ডিজিটাল সাম বা ডিজিট গুলো যোগ করার সময়। বোঝা গেল বিষয়বস্তু? হ্যাঁ স্যার। এই জিনিসগুলো খাতায় এগুলো একবার রিক্যাপ করবে। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা বাকি পার্টটা কন্টিনিউ করব। পরবর্তী ক্লাসটা তোমাদের সময়টা আমি করে দিচ্ছি বুধবার আর শুক্রবার করে। হ্যাঁ স্যার সেম টাইম এই টাইমেই তো?